মাননীয় ভাইপো বাবু, কালকে প্রপার্টির লিস্টটা আনলাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস এন্ড বাউন্স 24টা প্রপার্টি কলকাতায়, আমতলায় প্রাসাদের মতো অফিস, কতজন ঘর ছাড়া আছে দেখেন না আমাকে। কি করেছেন আপনারা আমরা জানি না। পুলিশকে ব্যবহার করে এই গুন্ডারা কি করেছে আমি জানি না। 3রা ডিসেম্বর 2023 হটুগঞ্জে আমার সবাই আসা লোকগুলোকে কিভাবে মেরেছেন আমি ভুলে যাইনি। পৃথিবীটা গোল, চিরদিন কাহারও সমান নাহি যায়। শুনলেন আপনারা, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বলতো ঢাক বাজিয়ে দেবো, ঢোল বাজিয়ে দেবো, ডিজে বাজিয়ে দেবো, এটা করে দেবো, ওটা করে দেবো, ক্ষমতায় না থেকেও, পুলিশ নিজের কন্ট্রোলে না রেখে, ক্ষমতায় না বসে, কিন্তু এখন শুভেন্দু অধিকারী আমাদের নব মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী, ক্ষমতায় থেকে পুলিশকে নিজের কন্ট্রোলে রেখে যখন এই কথাগুলো বলছেন, তখন এটা কতটা দমদার। মনে আছে আপনাদের, যখন শুভেন্দু অধিকারী অপোজিশন লিডার ছিলেন, বিজেপির নেতা ছিলেন, তখন প্রত্যেকটা র্যালি থেকে শুরু করে নানা বিষয়ের জন্য, প্রত্যেকটা বিষয়ের জন্য তাকে কোর্টে ছুটে যেতে হতো, পুলিশ তাকে পারমিশন দিত না। তাকে কি হয়রানি করা হয়েছিল, কতটা হয়রানি করা হয়েছিল, বিরক্ত করা হয়েছিল, পরিচান করা হয়েছিল রাজীব কুমারকে দিয়ে। তখন রাজীব কুমারকে শুভেন্দু অধিকারী বলেছিল, ব্যাগ গুছিয়ে রাখো, সময় আসবে, চিরদিন কারো সমান নাহি যায়। তাকে প্রত্যেকটা বিষয়ে পুলিশ দিয়ে হয়রানি করানো হতো। আর পুলিশ কন্ট্রোল করতো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমারকে দিয়ে এসব করাতো। আর পেছন থেকে কড়া নাড়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এতটা চুরি দুর্নীতি করেছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় পেছন থেকে সাপোর্ট করে গেছে এবং সাহায্য করে গেছে। আপনারা শুনেছেন এখন এই নিয়ে কথা চলছে, যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির একটা মূল কেন্দ্রবিন্দু। সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতির যে সেই এর পেছনে কত বড় ষড়যন্ত্র আছে, কত বড় ঘাপলাবাজি, কত বড় চুরি দুর্নীতি আছে, তা কল্পনা, আমার আপনার কল্পনার অতীত। অভিষেক বন্দ্যোপাধ্যায় যার রয়্যালিটি নিত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই এবং রঙের দোকান থেকে শুরু করে আরও নানা রকমের প্রাতিষ্ঠানিক দুর্নীতি আছে। সব খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি চন্দন। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল দৃষ্টিপাতে আপনাদের স্বাগত জানাই। বদলা নেওয়া শুরু হয়ে গেছে। এটা বদলা বলা ঠিক হবে না, বলা যেতে পারে যারা যারা কুকর্ম করেছিল, যারা যারা অপকর্ম করেছিল, যারা যারা পার্টিকুলার প্রশাসনের দিকে হেলে থেকে মানুষের উপর অত্যাচার করেছিল, মানুষের উপর তাদের ক্ষমতার দুরুপয়োগ করেছিল, যারা সাধারণ মানুষকে হয়রানি করেছে, যারা সাধারণ মানুষকে অত্যাচার করেছে, যারা সাধারণ মানুষকে বিপদে ফেলেছে, তাদের উপর পার্টিকুলার তাদেরকেই টার্গেট করা হচ্ছে। টার্গেট করা হয়েছে শুধু নয়, টার্গেট করা হচ্ছেও এখন। আপনারা শুনেছেন অভিষেক ব্যানার্জির Z+ সিকিউরিটি প্রত্যাহার করেছে সরকার। শুধু তাই নয়, এই রাজীব কুমার প্রাক্তন ডিজি থাকতে তার যা ফেসিলিটিস দরকার সব কিছু প্রত্যাহার করেছে এই শুভেন্দু অধিকারী। আপনারা জানেন এই শুভেন্দু অধিকারীকে কি পরিমাণ অত্যাচার করা হয়েছিল এই রাজীব কুমারের প্রাক্তন ডিজি রাজীব কুমারের দিক থেকে। একটা সময় তো উনি এতটাই পরিচান হয়ে গেছিলেন, আমি তো আপনাদের আগেই বললাম যে উনি কমিশনের কাছে গিয়েও বলেছিলেন যে ইনি সঠিক কাজ করছেন না, ইনি নিরপেক্ষ নন, ইনি একটা দিকে ঝুঁকে থেকে একটা পার্টিকুলার দিকে ঝুঁকে থেকে মানুষের উপর অত্যাচার করছে, অপোজিশনদের উপর অত্যাচার করছে, সঠিক কাজ করছে না। সেই ডিজি রাজীব কুমারের যে এক্সট্রা সিকিউরিটি থেকে শুরু করে নানা রকম ফ্যাসিলিটি সবকিছু কাটছাট করেছে আমাদের বর্তমান সরকারের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, মজার বিষয়, এই রাজীব কুমার সহ কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায় সহ আরও 10 জন এরকম প্রাক্তন মন্ত্রী যাদের এক্সট্রা সিকিউরিটি থেকে শুরু করে এক্সট্রা ফ্যাসিলিটিস পেত, সব কিছু কাটছাট করছে আমাদের বর্তমান সরকারের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যারা আমার আপনার টাকাকে বাবার বাড়ির সম্পত্তি, নিজের বাপত্তি সম্পত্তি মনে করে এক্সট্রা সিকিউরিটি নিত, এক্সট্রা ফ্যাসিলিটিস নিত, তাদের সব কিছু কাটছাট করছে শুভেন্দু অধিকারী। আরে রাজীব কুমারের বিষয় তো কিছু বলার নেই, কারণ তার তো অনেক বড় বড় বিষয় আছে। এই আপনারা দেখেছেন না, বাস স্ট্যান্ডে গেলে শহরে গেলে এখানে গেলে ওখানে গেলে এই টা হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতির একটা জলজ্যান্ত উদাহরণ। আপনারা শুনেছেন কয়লা চুরি, বালি চুরি, পাথর চুরি, এটা চুরি, ওটা চুরি, কিন্তু এই রয়্যালিটি চুরি একটা বড় প্রাতিষ্ঠানিক চুরি, যাকে সরকারকে কাজে লাগিয়ে
এত বড় চুরি, এত কোটি কোটি টাকার চুরি যার কোনো হিসাব নেই, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথা থেকে তো আসবে না সহজে যে এই বকে কাজে লেগে চুরি করা। নিশ্চয়ই ওনাকে কেউ এই আইডিয়া দিয়েছে। যা চুরি দুর্নীতির মূল কেন্দ্রবিন্দু, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চোর আর মমতা যে চোর, তার এই জলজ্যান্ত প্রমাণ হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় একবার এঁকেছিলেন। দেখুন, একটা অক্ষর, এটা তো আর আঁকা যায় না, মানে উনি বলেন যে এঁকেছিলেন, কিন্তু এটা তো আঁকা যায় না, এটা লেখা হয়। উনি যে টা লিখেছিলেন, এই দেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাবলেন যে এটা তো বিশাল একটা ভালো জিনিস, এটা দিয়ে একটা বড় চুরি দুর্নীতি করা যাবে, এটার পিছনে এটা নিয়ে অনেক কিছু করা যাবে, এটা নিয়ে সরকারের টাকা, মানে আপনার ট্যাক্সের টাকাকে নিজের পকেটে ঢোকানো যাবে। তো উনি দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বকে নিজের করে পেতে গেলে বা নিজের করতে গেলে সেটাকে পেটেন্ট করাতে হবে, পেটেন্ট করাতে হলে ট্রেডমার্ক রেজিস্টার করাতে হবে। তো উনি ট্রেডমার্ক রেজিস্ট্রিতে অ্যাপ্লাই করেন, উনার সঙ্গে সঙ্গে আরও দুজন অ্যাপ্লাই করেন। শোনা তো যায় যে ওনার সঙ্গে যে আরও দুজন অ্যাপ্লাই করেছিল তারাও ওনার লোক ছিল। উনি চেষ্টা করেছিলেন এই সরকারের মধ্যে ঢুকে গিয়ে বড় কিছু করার। ঘটনাটা শুরু হয় এই বয়ের পেটেন্টের থেকে, বয়ের ট্রেডমার্ক রেজিস্ট্রেশন অ্যাপ্লাই থেকে। এই ট্রেডমার্ক রেজিস্ট্রেশন অ্যাপ্লাই হয় 2013 সালে। এই 2013 সাল থেকে শুরু হয় প্রাতিষ্ঠানিক দুর্নীতির প্রথম শুরু। এই বয়ের ট্রেডমার্ক রেজিস্ট্রেশন অ্যাপ্লাই যখন অভিষেক ব্যানার্জি করেন 2013 সালে, তখন কিন্তু তিনি কেউ নন, তিনি সরকারের কোনো কর্মীও নন, তিনি কোনো এমএলএও নন, কোনো এমপিও নন, কেউ নন, তিনি একজন সাধারণ মানুষ, একজন সিভিলিয়ান। তিনি ট্রেডমার্ক রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করেন, আর তারপরই সারা বাংলাকে বয়ে মুড়িয়ে দেওয়া হলো। প্রত্যেকটা জায়গায় এখানে ওখানে বাস স্টপে স্টেডিয়ামে পার্কে এমন কোনো জায়গা নেই যেখানে নেই। আর এই থেকে শুরু হলো দুর্নীতি, চরম পর্যায়ে দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি। 14 সালে বিশ্ব বাংলা কর্পোরেশন লিমিটেড তৈরি হয়েছিল। এই বিশ্ব বাংলা কর্পোরেশন লিমিটেড যে লোগোটি ব্যবহার করেছিল 2013 সালে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোগো। আর তারপরই সারা বাংলাকে বয়ে মুড়িয়ে দেওয়া হলো, টাকে একটা চুরি দুর্নীতির আখড়া তৈরি করে ফেলা হলো। দেখুন, এই বিশ্ব বাংলা কর্পোরেশন কিন্তু একটা সরকারি সংস্থা। এই সরকারি সংস্থায় লোগো ব্যবহার হচ্ছে বেসরকারি। যার লোগো ব্যবহার হচ্ছে তার পেটেন্ট তো তার কাছে আছে, তাই তার রয়্যালিটিও তিনি পাবেন। যেখানে যে মিটিংয়ে হোক, যে সভায় হোক, বা যে সরকারি কোনো অফিসে হোক, যেখানে ব্যবহার করা হবে এই তার রয়্যালিটি কে পাবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেহেতু উনি করিয়েছেন, উনার অ্যাকাউন্টে এই রয়্যালিটির সব টাকা উনার অ্যাকাউন্টে যাবে। সরকার ব্যবহার করছে, তাকে তো তার রয়্যালিটি দিতেই হবে, সরকারি সংস্থা যেহেতু। এই বিষয়গুলো কিন্তু মিডিয়ারাই ধরে। মিডিয়া যখন এই বিষয়টা ধরে ফেলে, জানাজানি হয়ে যায়, যেটা কার নামে জানা যায়, হাইলাইট হয় যে এটা অভিষেক ব্যানার্জির নামে ট্রেডমার্ক রেজিস্ট্রি আছে, তখন এই বিষয়টা সবাই পেপারে আসতে লাগে, লিখতে লাগে, সব হাইলাইট হয় এবং এটা একটা তোলপাড় শুরু হয়ে যায়। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের আগে থাকতো না সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। এই সততার প্রতীক লেখা মমতা বন্দ্যোপাধ্যায় সবার সামনে একটা চুরি দুর্নীতির মুখোশ হিসাবে পরিণত হতে শুরু করে। তখন তিনি সততার প্রতীক, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা আলাদা রকম একটা বিষয় ছিল না, একটা রমরমা ছিল। তো তখন তিনি নবান্ন থেকে কনফারেন্স করে বলেন যে আমি এই লোগোর ট্রেডমার্ক রেজিস্ট্রেশন আমি প্রত্যাহার করছি। এই কাজ যে করেছে, যে ব্যবসায়ী এসব করেছে, অসাধু ব্যবসায়ী, লিখিতভাবে বলে দেওয়া হলো। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন, অর্থাৎ সরকার বলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অসাধু। পিসি সরকারে বসে মুখ্যমন্ত্রী থেকে ভাইপোকে বলছেন অসাধু। প্রত্যেকটা বিষয়ে একটা প্রোটোকল থাকে, একটা সিস্টেম থাকে। তো সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যাহার করলে তো আর হয়ে যায় না, একটা কারণ দেখাতে হয়। ট্রেডমার্ক রেজিস্ট্রি সেই কারণে ওনার কাছে, সরকারের কাছে আর কি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নয়, সরকারের কাছে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মুখ্যমন্ত্রী, তো ওনার কাছেই, মানে সরকারের কাছে জবাব চাইলো যে এটা প্রত্যাহার কেন করা হলো। ওনারা যখন জানতে চাইলো, তখন মমতা বন্দ্যোপাধ্যায় 2.5 বছর কোনো উত্তর নেই, একদম সাইলেন্ট, কোনো জবাব দিলেন না। সেই দিন ছিল ওই তৃণমূল দলটার পতনের শুরু। সেদিন পিসি তার নিজের ভাইপোর চুরি দুর্নীতি, অভিষেক বন্দ্যোপাধ্যায় চুরি দুর্নীতি হতে পেরেছিল, জানতে পেরেছিল, বুঝতে পেরেছিল। সেদিন যদি কড়া হাতে শাসন করতো, আজ এই দলটা এই জায়গায় গিয়ে পৌঁছাতো না, এই চুরি দুর্নীতি পুরো মুড়িয়ে যেত না দলটা। সেদিন শুভেন্দু অধিকারীও দলে ছিলেন, উনি জানতেন না, সবটাই জানতেন। মুকুল রায় সবটাই জানতেন, মদন মিত্র সবটাই জানতেন, সবটাই। যেরকম ওই নীল সাদা রং রাজ্যকে মুড়িয়ে দেওয়া, এই নীল সাদা রঙের পেছনেও দুর্নীতি আছে, সেটা আমি আপনাদের পরের স্লাইডে বলবো। সেদিন যদি কড়া হাতে ভাইপোকে শাসন করতেন,
তাহলে আজ এই দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে হতো না। কিন্তু তখন উস্কানি দিলেন, তুমি চুরি করতে লাগো, সরকার তোমার সঙ্গে আছে, সিস্টেম তোমার সঙ্গে আছে, চুরি করে যাও। আমার আপনার ট্যাক্সের টাকা চুরি দুর্নীতি মাধ্যমে নানাভাবে নিজের পকেটে ঢোকানোর চেষ্টা করলেন। আর তাকে সাই দিলেন কে? তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যখন চারদিকে মোড়ানো শুরু হলো নীল সাদা রঙে, এই রঙগুলো কোথা থেকে যেতে জানেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দোকান থেকে। এই রঙের যখন টেন্ডারগুলো হতো তখন টেন্ডারগুলো কে পেতেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরে টেন্ডার সরকারি যখন দেখুন, সরকারি যখন টেন্ডার হয় তখন আগে কাজ হয়, তারপর টাকা আসে। কিন্তু ইনার ক্ষেত্রে সেটা হতো না। ওনার ক্ষেত্রে টেন্ডার হলে আগে ওনার টাকা যেত, তারপরে আসতো জিনিস। মানে ভাইপো তো স্পেশাল ট্রিটমেন্ট হওয়ার দরকার, তো টাকা জারি হোক, টাকা আমার আপনার হতে পারে, ওটা ওনাদের সরকারের কাছে গেছে মানে ওটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপোর হয়ে গেছে। মানে ওনারা তখন মনে করতেন আর কি এরকম। সেই টেন্ডার হতো সরকারের, পেত অভিষেক বন্দ্যোপাধ্যায়, কাজ হওয়ার আগে টাকা পেমেন্ট হতো, তারপর আসতো জিনিস। এই সব চুরি দুর্নীতি এইসব কিছু সবটাই জানতো তৃণমূলের উচ্চ পর্যায়ের নেতারা, কিন্তু মুখ বন্ধ রেখেছিলেন, মুখ খোলেননি। 2017 সালে মুকুল রায় যখন বিজেপিতে চলে আসেন প্রথম, তখন তিনি প্রথম মুখ খুলেছিলেন। তিনি বলেছিলেন কারোর প্রাইভেট ট্রেডমার্ক লোগো কোনো সরকারের মুখ হতে পারে না, কোনো সরকারের পরিচয় হতে পারে না। 2017 সালে মুকুল রায়ের মুখ খোলার পর যখন এই বিষয়টা আবার হাইলাইট হয়, চারদিকে হাহাকার পড়ে যায়, সবার চোখে পড়ে যায় যে ভাই এটা তো দুর্নীতি, এটা তো চুরি। তখন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলেন, এখানে অভিষেকের কোনো দোষ নেই, আমি সরকারকে পারমিশন দিয়েছি এই লোগো ব্যবহার করার। অহংকার কোন পর্যায়ে পৌঁছালে আর চুরি দুর্নীতির কি নেশা লাগলে মানুষ এরকম পর্যায়ে পৌঁছতে পারেন। মানে অহংকারটা ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে বসে মুখ্যমন্ত্রী হয়েছেন আর তখন তিনি সরকারের ঊর্ধ্বে, সরকারকে পারমিশন দিচ্ছে লোগো ব্যবহার করার। মানে উনি বোঝাতে চাইলেন মানুষকে যে আমি সরকারের কত বড় উপকার করছি, আমি রয়্যালটি নিচ্ছি না, রয়্যালটি ছাড়াই আমি লোগো ব্যবহার করতে দিয়েছি সরকারকে। মানে উনি বোঝাতে চাইছেন মানুষকে যে আমি আপনাদের স্বার্থে কাজ করছি, কিন্তু আসলে এটা আমার আপনার স্বার্থে ছিল না, এটা ছিল পিসি ভাইপোর স্বার্থে, আমার আপনার ট্যাক্সের টাকা নিজের পকেটে ঢোকানোর স্বার্থে। ওনারা চুরি দুর্নীতি করে গেছেন বয়ের লোগোর পেছন থেকে। এই লোগো যেখানে ব্যবহার করুন, দেখুন এটা ছোট লোগো হোক বড় লোগো হোক, যাই ব্যবহার করুন, এই রয়্যালিটি যেত কার কাছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে, কারণ ট্রেডমার্ক রেজিস্ট্রি তার নামেই ছিল। 13 বছর ধরে এই লোগো দিয়ে চুরি দুর্নীতি হয়ে গেছে। 13 বছর ধরে এই লোগোর পিছনে কোটি কোটি টাকা রয়্যালিটি অভিষেক ব্যানার্জির কাছে চলে গেছে। পিসি নিজের ভাইপোকে ঢাকতে, নিজের ভাইপো চুরি দুর্নীতি ঢাকতে পিসিকে বারবার নিজের ভাইপোকে প্রোটেক্ট করে গেছে। সেদিন থেকে জাস্টিফাই হয়ে যায় অভিষেক চোর, মমতা ব্যানার্জি চোর। এই বলুন, রঙের দোকান বলুন, বা লিপস এন্ড বাউন্স বলুন, এই সব কটা সেই 30B হরিশ মুখার্জি স্ট্রিট, এই অ্যাড্রেসটাই হচ্ছে সব চুরি দুর্নীতির মূল কেন্দ্র। এখান থেকেই প্রমাণ হয় যে পিসি ভাইপো মিলে পুরো রাজ্যটাকে গিলে খেয়েছে। আমার আপনার ট্যাক্সের টাকা থেকে শুরু করে আমার আপনার পকেট সবটাই ওনাদের হস্তান্তর হয়ে গেছে, এই পুরো রাজ্যটাকে গিলে খেয়ে ফেলেছে। আপনাদের কি মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। জয় হিন্দ, বন্দে মাতরম।